আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পিসি গার্ডার কাস্টিং বাস্তবায়নগুলো করি। পিসি গার্ডার কাস্টিংয়ের পূর্বে এবং কাস্টিং চলাকালীন বেশ কিছু বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আজ আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কংক্রিট পাম্পের সাহায্যে কিভাবে কাস্টিং করি। কাস্টিং শুরু করার পূর্বে আমরা কংক্রিট পাম্পের যে গ্রাউটিং আছে সেগুলো বাইরে ফেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টিং শুরু হয়ে গিয়েছে। পিএসসি গার্ডার কংক্রিটিংয়ের পূর্বে রিবার এবং কেবল প্রোফাইল চেকিংয়ের জন্য বা সময় আমাদের যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অ্যাপ্রুভ ম্যানুফ্যাকচারারের রিইনফোর্সমেন্ট সরবরাহ করা হয়েছে কিনা তা দেখতে হবে। রিইনফোর্সমেন্টের টেস্ট রেজাল্ট স্পেসিফিকেশন এবং ডিজাইন অনুযায়ী আছে কিনা। রিইনফোর্সমেন্টের ফেব্রিকেশন এবং প্লেসিং অবশ্যই ডিজাইন মোতাবেক হতে হবে। রিইনফোর্সমেন্টে মরিচা হলে তা স্টিল ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে রাস্ট রিমুভার ব্যবহার করা যেতে পারে। রিবারের মতো স্ট্যান্ডার্ড টেস্ট রিপোর্ট আছে কিনা তা চেক করতে হবে। প্রোফাইল ঠিক রাখার জন্য 1 মিটার অন্তর অন্তর ইউবার ওয়েল্ডিং করে দিতে হবে। ডাক্টের জয়েন্টগুলো অবশ্যই লিক প্রুফ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইড শাটার। এই সাইড শাটার ক্লোজিংয়ের পূর্বে অবশ্যই ইউবারগুলোর পজিশন পুনরায় চেক করে নিতে হবে। ডাক্টগুলো কোথাও ড্যামেজ হলে তা রিপেয়ার করে নিতে হবে। কংক্রিটিংয়ের পূর্বে অবশ্যই কেবলের বর্ধিত অংশ আমরা যেভাবে পলিথিন বা সিমেন্টের বস্তা দিয়ে মুড়িয়ে দিয়েছি এভাবে মুড়িয়ে দিবেন। এই যে কেবলগুলো আমরা কীভাবে মুড়িয়ে রেখেছি দেখেন, দেখাও সবগুলো দেখাও। হ্যাঁ, আমরা এইভাবে কেবলের বর্ধিত অংশগুলো আমরা মরিচা এবং কংক্রিটিং যেন না এর গায়ে লাগে এই জন্য আমরা মুড়িয়ে রেখেছি। ঠিক আছে। অ্যানকোর কোণের বাইরের মুখ পলিথিন বা কাগজ দিয়ে ভালোভাবে বন্ধ করতে হবে যেন ভিতরের পানি ঢুকতে না পারে। এখানে আমরা যে স্ট্যান্ডটা দেখাচ্ছি এটি কাটার জন্য কোনোভাবে ওয়েল্ডিং ফ্লেম ব্যবহার করা যাবে না, এ বিষয়ে আমাদের নজর দিতে হবে। আমরা যখন স্ট্যান্ডগুলো কাটার পর আমাদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে যেন এটা মাটির সংস্পর্শে না আসে এবং পানির সংস্পর্শে না আসে, এটা যেন কোনোভাবে মরিচা না পড়ে। ডাক্টের মধ্যে কেবল ঢোকানোর সময় আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে প্যাচ না পড়ে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কংক্রিটের সময় আমাদের কোন কোন বিষয়ে নজর দিতে হবে। গার্ডার কংক্রিটিংয়ের সময় আমাদের যে বিষয়গুলোর বিশেষ নজর দিতে হবে। প্রি-স্টেজ কংক্রিটে অবশ্যই ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হবে। স্টোন চিপসের এলে এবং গ্রেডেশন অবশ্যই করাতে হবে এবং কংক্রিটিংয়ের সময় এগুলো এসএসডি কন্ডিশনে রাখতে হবে। কংক্রিটিংয়ের 24 ঘন্টা পূর্বে পাথর ভালোভাবে পানি দিয়ে ধৌত করতে হবে। আমি এখন আপনাদেরকে আমাদের যেখানে কংক্রিটিং মিক্সিং হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কংক্রিট পাম্প। এই কংক্রিট পাম্পের সাহায্যে গার্ডারের কাস্টিং শুরু হয়েছে। আমরা প্রায় আমাদের মিক্সিংয়ের কাছে চলে এসেছি। এখানে আমরা যে মেশিনটার সাহায্যে এটা মিক্সিং করছি এটার নাম হচ্ছে জয়পি। এখানে জয়পুর হপার ঘুরতেছে। আর এটা হচ্ছে কংক্রিট পাম্প। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কংক্রিট পাম্প। এই কংক্রিট পাম্পের সাহায্যে গার্ডারে মাল করছে। এটা হচ্ছে স্টোন চিপস, আমরা যেটা ঢালাই করছি স্টোন চিপস। এটা 5/8 ডাউন। এটা আমরা 60% ব্যবহার করেছি। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি স্টোন চিপস। এটা আমরা 35% বা 30% ব্যবহার করেছি। অনেক সময় আমরা 40% ব্যবহার করি। এটা হচ্ছে ফাইন এগ্রিগেট বা বালু, আপনারা দেখতে পাচ্ছেন। কংক্রিটিংয়ের পূর্বে অবশ্যই ফাইন এগ্রিগেটের এফএম টেস্ট করতে হবে, গ্রেডেশন টেস্ট করতে হবে। ফাইন এগ্রিগেট বা বালিতে কোনো প্রকার ঘাস বা ময়লা থাকা যাবে না। এখানে আমরা ওপিসি সিমেন্ট ব্যবহার করেছি, ফ্রেশের ওপিসি সিমেন্ট, সিমন যেটা।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোর্টল্যান্ড সিমেন্ট, যার ক্লিংকার 95 থেকে 100 আছে এবং জিপসাম আছে 0 to 5%। কংক্রিটিংয়ের পূর্বে অবশ্যই আমাদের সিমেন্টের টেস্টগুলো করে নিতে হবে। এখানে 3টি হপার আছে, দেখতে পাচ্ছেন এখানে 3টি হপার আমরা ব্যবহার করেছি। একটি কোর্স এগ্রিগেট, একটি ফাইন এগ্রিগেট এবং একটি সিমেন্টের হপার। আর এটা হচ্ছে একটা ডিজিটাল মিটার। এই হপার থেকে কংক্রিট পাম্পে মাল ফেলানো হয়, আর এই কংক্রিট পাম্প থেকে গার্ডারে ঢালাই করা হয়। আর এখানে আমরা কংক্রিটিংয়ে যে পানি ব্যবহার করেছি অবশ্যই এটা ড্রিঙ্কেবল ওয়াটার হতে হবে। আমরা এখানে ড্রিঙ্কেবল ওয়াটার ব্যবহার করেছি, অর্থাৎ বোরিং করে আমরা গ্রাউন্ড সারফেস থেকে পানিটা নিয়েছি এবং এই পানি দিয়েই কাস্টিং সম্পন্ন হচ্ছে। নাও এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাডমিক্সারটা ব্যবহার করেছি। এটা হচ্ছে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পিসি গার্ডার ব্রিজ, 9 স্প্যান বিশিষ্ট একটা পিসি গার্ডার ব্রিজ, 280 মিটার। এখন আমি আপনাদেরকে পাইপ ড্রাইভ করে আমরা কীভাবে স্টেজিং করেছি তার কাছে নিয়ে যাব। আপনারা যে স্টেজিংটা দেখতে পাচ্ছেন তার উপরেই আমাদের গাড়া ঢালাই হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্টেজিংয়ের সাহায্যে আমরা কীভাবে স্কাফোল্ডিংয়ের কাজ করেছি। এর উপরে আমাদের প্রিস্টেজ কংক্রিটের কাজ চলছে, গার্ডারের কাস্টিং চলমান এই স্টেজের উপরে। স্টেজিং এবং স্কাফোল্ডিংয়ের জন্য আমাদের বেশ কিছু বিষয়ে নজর দিতে হবে। ডিজাইন অনুযায়ী এমএস পাইপ এবং আইবিমগুলোর সাইজ ঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে। এমএস পাইপ ড্রাইভিংয়ের সময় লাস্ট 10 ব্লোর অ্যাভারেজ পেনিট্রেশন 2 mm এর কম হতে হবে। হেমারের ওজন কত উপর থেকে হেমার আমরা ড্রাইভ করছি বা ফেলছি সেটা রেকর্ড রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা ব্যবহার করে প্রতিটা পাইপের লোড ক্যাপাসিটি বের করতে হবে। হেমারের ওয়েট কমপক্ষে 150 কেজি হতে হবে। হাইট অফ হোল কমপক্ষে 1.5 মিটার হতে হবে। এমএস পাইপের ডায়ামিটার কমপক্ষে 150 mm হতে হবে এবং এর থিকনেস 6 mm হওয়া উচিত, এর কম না হয় ভালো। লং ডিরেকশনে 1.5 মিটার এবং ট্রান্সভার ডিরেকশনে 1 মিটার পর পর পাইপ ড্রাইভ করাই ভালো। স্কাফোল্ডিংয়ের লম্বালম্বি এবং আড়াআড়ি 2 ইঞ্চি 3 থেকে 4 mm সাইজের এমএস অ্যাঙ্গেল ব্যবহার করা উচিত। ব্রেসিং সমূহ লম্বালম্বি এবং আড়াআড়ি 1 মিটার পর পর দেওয়াই ভালো। স্কাফোল্ডিংয়ের লোড ক্যালকুলেশনের জন্য ডেড লোডের সাথে আরও 30% লোড যোগ করে নিতে হবে। পাইপ ক্যাপাসিটি বের করার জন্য এমএস পাইপ সংখ্যা এবং স্পেসিং এর সংখ্যা ডিজাইন অনুযায়ী ঠিক আছে কিনা চেক করতে হবে। আই বিমগুলোর সেকশন প্রপার্টিস, ডিফ্লেকশন এবং শেয়ার চেকিংয়ের ডিজাইন ক্যালকুলেশন থাকতে হবে। অবশ্যই ডিজাইন অনুযায়ী প্রিকাম্বার রাখতে হবে। স্পেন অনুযায়ী 20 থেকে 25 mm প্রিকাম্বার হওয়া উচিত। কংক্রিটিংয়ের সময় অ্যাপ্রুভড অ্যাডমিক্সার ব্যবহার করে ওয়াটার সিমেন্ট রেশিও অবশ্যই ঠিক রাখতে হবে। যেহেতু এটি একটি 40 গ্রেডের কংক্রিট, সাধারণত এর ওয়াটার সিমেন্ট রেশিও 0.4 এর বেশি হওয়া যায় না বা যাবে না। তবে যদি আমরা পাম্পের সাহায্যে কংক্রিটিং করি সেক্ষেত্রে স্লাম কিছুটা বাড়ানো যেতে পারে। কংক্রিটিংয়ের আগের দিন অবশ্যই প্রতিটি ঢালাইয়ের ম্যাশিং চেক করে নিতে হবে। ভাইব্রেটর, নজেল, কংক্রিট মিক্সার, পাম্প ম্যাশিং, ফর্ম ভাইব্রেটর অবশ্যই সাইডে থাকতে হবে। যদি সম্ভব হয় প্রতিটি ম্যাশিংয়ের স্পেয়ার পার্টস সাইডে রাখা ভালো। কংক্রিটিং চলাকালীন শাটারের জয়েন্টগুলো দেখে নিতে হবে কোথাও লিক আছে কিনা, ভাইব্রেটর ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, ফোম ভাইব্রেটর ইউজ করা হচ্ছে কিনা, এদিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাইড শাটারে কীভাবে সাপোর্ট ব্যবহার করেছি। প্রতিটি শাটারেই টপে এবং বটমে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি। গার্ডারের টপে আমরা মুখটানা ব্যবহার করেছি, 800 mm পর পর মুখটানা ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে দুটো পাইপ আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি পাইপ, এটা হচ্ছে লিফটিং এবং শিফটিংয়ের হোল। লিফটিং শিফটিংয়ের হোল সেন্টার থেকে নিচে থাকলে লিফটিং এবং শিফটিংয়ের সময় অবশ্যই
ওভারটার্নিং ব্র্যাকেট লাগানো ভালো। ইন শাটারের স্টিল প্লেটের থিকনেস 3 মিলিমিটারের বেশি হতে হবে। ইমার্জেন্স অ্যাঙ্গেল ড্রয়িং অনুযায়ী আছে কিনা তা চেক করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিটিং ডাক্ট দেখা যাচ্ছে। শিটিং ডাক্টের ডায়ামিটার অবশ্যই অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী থাকতে হবে। থিকনেস 0.25 টু 0.36 এর মধ্যে হওয়া ভালো। অ্যানকোরেজ কম্পোনেন্টের অবশ্যই কম্বাইন্ড পারফরমেন্স টেস্ট করে রাখা ভালো। এখানে আমরা যে কংক্রিট ব্লক ব্যবহার করেছি তার স্ট্যান্ড অবশ্যই গার্ডারের স্ট্যান্ডের সমান হওয়া দরকার। অর্থাৎ 40 গ্রেড কংক্রিট থাকলে অবশ্যই সিসি ব্লকের স্ট্যান্ডও 40 গ্রেড হওয়া চাই। এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, আমরা যে ফর্ম ভাইব্রেটর ব্যবহার করেছি তা অবশ্যই বটম ফ্লেঞ্জের উপরে এমএস অ্যাঙ্গেল দিয়ে শক্ত করে প্রতি 2 মিটার অন্তর অন্তর বেস বানাতে হবে। ফর্ম ভাইব্রেটরের মোটরের ক্যাপাসিটি গার্ডারের সাইজ অনুযায়ী স্পেসিং অ্যাডজাস্ট করা যেতে পারে। কংক্রিটিং করার সময় এর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে হবে। কংক্রিটের স্ট্রেন্থ যাচাই করার জন্য 3 সেট সিলিন্ডার স্যাম্পল হিসেবে নেওয়া যেতে পারে। কংক্রিটিং শেষে অবশ্যই পর্যাপ্ত কিউরিং করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।